নমস্কার, আমি শাওনি ভট্টাচার্য। সকলকে দিশারিতে স্বাগত জানাই। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে, তোমাদের রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা অলরেডি কিন্তু একাদশ শ্রেণীর জন্য বিদ্যালয়ে ভর্তি হয়ে গেছো। এটা কিছুদিনের মধ্যেই কিন্তু গরমের ছুটির পরে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা যারা নিউট্রিশন বা পুষ্টি বিজ্ঞান বিষয়টি নিয়েছো, ফার্স্ট বলছি তোমরা সকলেই জানো, আমার ভিডিওটা দেখে নিতে পারো যে এবার সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে বলি। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু হবে নভেম্বর মাসে, আর কোশ্চেন প্যাটার্নটা হবে কিন্তু MCQ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রশ্ন থাকবে, 4টে অপশন থাকবে, যেটা সঠিক হবে সেখানে কিন্তু তোমাদের কি করতে হবে, সেটা বেছে নিয়ে লিখতে হবে। সেটা ক্ষোভ থাকতে পারে বা বেছে নিয়ে উত্তরটা লিখতে হতে পারে। তো এইরকমভাবে কিন্তু হবে। এবং স্কুলই প্রশ্ন করবে। ফার্স্ট সেমিস্টার থাকছে 35-এর, থিওরি মার্কস থাকছে 35, ঠিক আছে? তো ভীষণ সোজা, কোনো ভয়ের কিছু নেই। সিলেবাস দেখেছি অলরেডি। তো ফার্স্ট যেটা চ্যাপ্টার আছে যে ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। তো খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্ক, এইটা হলো ফার্স্ট মানে ইউনিটটা রয়েছে। তার মধ্যে কিন্তু একদম ফার্স্ট যে কনসেপ্টটা কি রয়েছে, যে বেসিক কনসেপ্ট অফ ফুড, নিউট্রিশন সায়েন্স, তো এরকমভাবে রয়েছে। তাহলে তার মধ্যে ফার্স্ট যেটা রয়েছে ডেফিনিশন অফ ফুড অ্যান্ড ইটস কম্পোনেন্টস। তাহলে আজকে আমরা কি পড়বো, যে খাদ্যে ফার্স্ট সেমিস্টার 1-11, আজকে 16 তারিখ, 16ই মে। আচ্ছা, খাদ্যের সংজ্ঞাটা আমরা প্রথমে পড়বো। তাহলে খাদ্য আমরা কাকে বলছি? তাহলে খাদ্য কি হবে? কঠিন, তরল কিংবা অর্ধ তরল পদার্থ। কঠিন, তরল কিংবা অর্ধ তরল পদার্থ যা গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং অপাচ্য অংশের বহিষ্করণের মাধ্যমে। তাহলে কিসের মাধ্যমে? গ্রহণ। মানে খাদ্য আমরা ফার্স্টে কি করি? আমরা তো খাই, গ্রহণ করি, তাই না? তাহলে গ্রহণ, তারপরে খাদ্য কি হচ্ছে? তারপরে খাদ্য আমাদের দেহের মধ্যে পরিপাক হচ্ছে। তাহলে পরিপাক হওয়ার পরে কি হচ্ছে? সেটা শোষণ হচ্ছে। শোষণ হওয়ার পরে কি হচ্ছে? সেটা আত্তীকরণ হচ্ছে। তারপরে লাস্টে হচ্ছে অপাচ্য অংশের বহিষ্করণের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এগুলো হলো পুষ্টির পর্যায়। এই পর্যায়গুলো সম্পন্ন হওয়ার পরে কি হচ্ছে? এইটা দেখো খাদ্যের কাজ। যেমন কি বলছে, জীবদেহে পুষ্টি ও বৃদ্ধি সাধন, ক্ষয় পূরণ। তাহলে ক্ষয় পূরণ, তাপ শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন এবং যাবতীয় শারীরবৃত্তীয় কাজের জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে, তাই হলো খাদ্য। তোমরা যখন এমনি বইতে সংজ্ঞা দেখবে, সেখানে কিন্তু খালি গ্রহণ, পরিপাক, আত্তীকরণের মাধ্যমে এরকম কিছুটা থাকবে। সেটা কিন্তু পুরোটা লিখতে পারলে ভালো হয়, যে গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও অপাচ্য অংশের বহিষ্করণের মাধ্যমে। কারণ পুষ্টির পর্যায়ে তো এই 5টা মিলে প্রাণী পুষ্টির পর্যায় হয়, তো সেই জন্য 5টা উল্লেখ করলে খুব ভালো, ঠিক আছে? তাহলে এবার চলে আসে খাদ্যের কাজ। তাপ শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধক ক্ষমতা অর্জন, আর কি করছে, যে যাবতীয় শারীরবৃত্তীয় কাজ পরিচালনার জন্য দেহকে প্রয়োজনীয় শক্তি প্রদান করে, তাকেই আমরা কি বলি? খাদ্য, ঠিক আছে? তোমরা নিজেই ভাবো না খাদ্য কিরকম হয়। আমরা যে খাবারগুলো খাই সেটা হয় কঠিন হয়, যেমন ধরো রুটি বলো, তারপরে ভাত বলো, এগুলো কঠিন। তরলের মধ্যে কি রয়েছে? যেমন দুধ আছে, বিভিন্ন ফ্রুট জুস আছে, ঠিক আছে? যেমন স্যুপের যে জলীয় অংশ থাকে, তো তাহলে এগুলো সব তরল খাদ্যের মধ্যে পড়ছে। যদিও ক্লিয়ার স্যুপগুলো বা ফুল যে স্যুপগুলো সেগুলো পড়ছে। যদিও সেটা যদি চিকেন স্টু হয়ে যায়, চিকেনের অংশ হয়ে যায়, তাহলে সেখানে সেটা পুরো তরল যাচ্ছে না। আর কি হলো? অর্ধ তরল। যেমন ধরো বাচ্চাদের যেগুলো খাওয়ানো হয়, যেমন সুজি গলিয়ে নরম করে থাকে না, একটা মিশ্রণ করে খাওয়ানো হয়। যেমন খিচুড়ি যদি খুব পাতলা কেউ করে দেয়, একদম পাতলা করে সেটাকে ম্যাশ করে একদম পাতলা করে দিল, কারণ বাচ্চাদের যেমন খাওয়ানো হয়, যে খিচুড়ি করে সেটাকে মিক্সিতে পেস্ট করে একটু জল দিয়ে পাতলা করে খাওয়ানো হচ্ছে, সেগুলো অর্ধ তরলের মধ্যে পড়ছে। তাহলে পড়ছে তো। তাহলে এইগুলোকে আমরা বলছি। তাহলে আমরা মানে আজকে ফার্স্টে কি জানতে পারলাম? খাদ্যের সংজ্ঞা সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা আসবো যে ইটস কম্পোনেন্ট মানে উপাদান, তাই তো? আচ্ছা,
খাদ্যের যে উপাদান আছে সেটাকে আমরা বেসিক্যালি কিন্তু 7টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে কিছু কিছু খাদ্য উপাদান আছে যেগুলো কিন্তু কি করে, আমাদের শক্তি প্রদান করে, আমাদের দেহে কি করছে, শক্তি প্রদান করছে। আর কিছু কিছু খাদ্য উপাদান আছে যেগুলো কিন্তু আমাদের দেহে কি করে না, শক্তি প্রদান করে না। তাহলে আমরা খাদ্য উপাদানে যাচ্ছি, খাদ্য উপাদান। তাহলে খাদ্য উপাদান মানে কম্পোনেন্ট অফ ফুডস, ঠিক আছে, কম্পোনেন্ট অফ ফুডস। আচ্ছা, কম্পোনেন্ট অফ ফুডস, এখানে আমার খাদ্য উপাদানকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করছি, আগেই বললাম। যদি আমরা ভাগ করি, ফার্স্ট হলো কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা। আচ্ছা, এই যে কার্বোহাইড্রেট বা শর্করা আছে, এটা কিন্তু আমাদের শক্তি প্রদান করে থাকে। তাহলে আমাদের দেহে কিন্তু এটা শক্তি প্রদান করে থাকে। পরে বলছি প্রোটিন, অনেক বইতে দেখবে প্রোটিন বা আমিষ লেখা থাকবে, প্রোটিন পড়লেই হবে, মোর দ্যান এনাফ। আচ্ছা, তারপরে স্নেহ পদার্থ বা ফ্যাট, বা ফ্যাট বা আমরা লিপিডও বলতে পারি, লিপিড, যখন এটা বা স্ল্যাশ দিচ্ছি স্ল্যাশই দিলাম। আচ্ছা, আর কি, ভিটামিন, আর কি, খনিজ লবণ, আর কি, জল, আর কি, রাফেজ বা খাদ্য তন্তু। আচ্ছা, তাহলে এগুলো হলো কম্পোনেন্ট অফ ফুড মানে খাদ্য উপাদান। তার মধ্যে আমি একটু আগে উল্লেখ করেছিলাম যে কিছু কিছু খাদ্য উপাদান আমাদের কিন্তু শক্তি প্রদান করে, যেমন এই তিনটে খাদ্য উপাদানকে আমরা ক্যালোরি যুক্ত খাদ্য বলতে পারি। এই তিনটে খাদ্য উপাদানকে আমরা ক্যালোরি যুক্ত খাদ্য উপাদান বলতে পারি। আগেই আমরা বলেছি এই সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টার হবে এমসিকিউ, থাকবে কিন্তু 35 মার্কসের, তাই তো। আচ্ছা, এখান থেকে আমি একটা কোশ্চেন কিন্তু হতে পারে। ধরো কোশ্চেন এরকম করলো যে নিচের কোনটি তাপশক্তি উৎপাদনকারী খাদ্য, এক্ষেত্রে বলে দিল কার্বোহাইড্রেট বলে দিল, ভিটামিন বলে দিল, খনিজ লবণ বলে দিল, জল বলে দিল। তাপশক্তি উৎপাদনকারীর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট যাবে, তাই তো। বা নিচের কোনটি ক্যালোরি যুক্ত খাদ্য, 4টে বলে দিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলোকে আমরা কি বলছি, ক্যালোরি যুক্ত খাদ্য, ক্যালোরি যুক্ত খাদ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তিনটে যদি ক্যালোরি যুক্ত খাদ্য হয়, তাহলে বাকিগুলো কি হবে, ক্যালোরি যুক্ত হবে কি, হবে না, নিশ্চয়ই ক্যালোরি বিহীন খাদ্য হবে। তাহলে এই যে ভিটামিন, খনিজ লবণ, জল, রাফেজ বা খাদ্যতন্তু, এগুলি হলো ক্যালোরি বিহীন খাদ্য বা খাদ্য উপাদান। তাহলে ক্যালোরি যুক্ত খাদ্য উপাদান, এটা হলো ক্যালোরি বিহীন খাদ্য উপাদান। উপাদান লিখে দিই আমি, উপাদান বা খাদ্য কোনো ব্যাপার না, একই ব্যাপার, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার। আচ্ছা, ক্যালোরি তো দেয়, কতটা ক্যালোরি দেয় সেটাও তো জানতে হবে, তাই না। আচ্ছা, যদি আমরা কার্বোহাইড্রেটের কথা আমরা এখানে বলি, তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের দেহে জারিত হয়ে দেয় হলো 4.1 কিলো ক্যালোরি। তাহলে কতটা দিচ্ছে, 4.1 কিলো ক্যালোরি। আচ্ছা, এবার আমরা যদি প্রোটিনের কথা বলি, তাহলে প্রোটিন আমাদের দেহে জারিত হয়ে 1 গ্রাম জারিত হয়ে দিচ্ছে 4.1 কিলো ক্যালোরি।
বা আমরা এভাবে বলতে পারি যে কার্বোহাইড্রেটের স্থাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, প্রোটিনের স্থাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, স্নেহ পদার্থ বা ফ্যাট বা লিপিডের স্থাপন মূল্য 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রাম ফ্যাট জারিত হয়ে মানব দেহে জীবদেহে যাই বলো 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। আচ্ছা, এখান থেকে আমরা দেখছি যে দুটো 4.1 একটা 9.3, মানে ফ্যাট থেকে আমরা 9.3 শক্তি পাচ্ছি, তাই তো? তাহলে যদি বলা হয় এদের মধ্যে নিচের কোনটি শক্তির ঘনীভূত উৎস, তাহলে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1 আগে বলেছি, কোশ্চেন নাম্বার 2 MCQ এর যদি এরকম কোশ্চেন হয় যে নিচের মধ্যে নিম্নলিখিত কোন খাদ্য উপাদানটি শক্তির ঘনীভূত উৎস, থাকলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ, যাই থাকলো, স্নেহ পদার্থ বা ফ্যাট থাকবে, স্নেহ পদার্থ থাকার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আচ্ছা, থাকলো ভিটামিন, থাকলো বা খনিজ লবণ, থাকলো যাই থাকলো, তাহলে আমরা জানি শক্তির ঘনীভূত উৎস শুধুমাত্র কি ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ। তাহলে এইটা আমরা পরীক্ষায় আসলে লিখতে পারবো তো? আচ্ছা, এক্ষেত্রে আর কয়েকটা কোশ্চেন বলি। কোশ্চেন নাম্বার 3 ধরো বলে দিল যে নিচের কোন খাদ্য উপাদানটি শক্তি উৎপাদন করে না, নিচের কোন খাদ্য উপাদানটি শক্তি উৎপাদন করে না। এক্ষেত্রে বলে দিল কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ পদার্থ, আর এটা দিল খনিজ লবণ। তাহলে উত্তর কি হবে? খনিজ লবণ। বা এরকম অপশন দিতে পারি যে নিচের কোন খাদ্য উপাদানটি শক্তি উৎপাদন করে না, কার্বোহাইড্রেট, প্রোটিন, স্নেহ পদার্থ, আর এটা দিয়ে দিল ভিটামিন। বা এরকম দিয়ে দিল নিচের কোন খাদ্য উপাদানটি শক্তি উৎপাদন করে, এরকম দিল ভিটামিন, খনিজ লবণ, খাদ্যতন্তু বা রাফিজ, আর একটা দিয়ে দিল প্রোটিন। তাহলে সেক্ষেত্রে শক্তি উৎপাদন করে প্রোটিন, কিন্তু প্রোটিনের মেইন কাজ শক্তি উৎপাদন করে না, প্রোটিনের জায়গায় স্নেহ পদার্থ দিতে পারে বা কার্বোহাইড্রেট দিতে পারে। তাহলে এইটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছে? ফুড অ্যান্ড ইটস কম্পোনেন্ট, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। একটু ছোট্ট দিয়ে শুরু করলাম, যদি ভালো লাগে তোমরা জানিও কমেন্ট সেকশনে। পরের যেটা পড়াবো সেটা আমরা পড়াবো হলো খাদ্যের কাজ। খাদ্যের কাজ কিন্তু আবার ভাগ করে দেওয়া আছে, একটা হলো শারীরবৃত্তীয় কাজের ওপর ভিত্তি করে খাদ্যের কাজ বলা হচ্ছে, মানে কাজ অনুযায়ী খাদ্যকে ভাগ করা যায়, শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী। সেটা আবার আমি ছোট্ট করে বলে দিই, সেটা আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা শক্তি উৎপাদনকারী খাদ্য, একটা কি দেহ গঠনকারী খাদ্য, বা কোনো কোনো বইতে দেখবে যে পুষ্টি বৃদ্ধি সাধনকারী খাদ্য, এরকম থাকতে পারে, ঠিক আছে, একই ব্যাপার। আচ্ছা, পরেরটা দেওয়া থাকলো যে রোগ প্রতিরোধক খাদ্য, বা কোনো জায়গায় থাকলো যে দেহ সংরক্ষণকারী খাদ্য বা দেহ সংরক্ষক খাদ্য, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি লাস্ট বলছে যে দেহ নিয়ন্ত্রণকারী খাদ্য। এই খাদ্য উপাদানগুলোর মধ্যেই কিন্তু আছে, তো কাজ যখন পড়বো তখন সেগুলো পড়ে নেব। আচ্ছা, এবার আর উৎস অনুযায়ী ভাগ করতে হবে, যেমন প্ল্যান্ট বেস, আরেকটা হলো যে অ্যানিমেল থেকে যেটা পাওয়া যায়, মানে প্রাণীজ খাদ্য, উদ্ভিজ্জ খাদ্য। আরেকটা কি আছে, আরেকটা কিন্তু খাদ্য উপাদানের ভিত্তিতে, উপস্থিতির ভিত্তিতে খাদ্যকে ভাগ করা যায়। আরেকটা হলো খাদ্যের মনস্তাত্ত্বিক কাজ, খাদ্যের সামাজিক কাজ। তাহলে এইটা আমরা পরের কি বলবো ভিডিওতে আমরা পড়বো। তোমরা এইটুকু ছোট্ট জিনিস পড়ে নেওয়া হচ্ছে, নিউট্রিশন কাকে বলে, আমাদের খাদ্য উপাদানগুলো কি কি, এবং এই খাদ্য উপাদানগুলোর মধ্যে কোনগুলো ক্যালোরি দিচ্ছে, কোনগুলো ক্যালোরি দিচ্ছে না, এবং এর সঙ্গে কিন্তু তাপন মূল্য। ধরো এবার দিল যে ফ্যাটের তাপন মূল্য 1 গ্রাম ফ্যাট জারিত হয়ে তাপ শক্তি উৎপাদন করে, বা ফ্যাটের তাপন মূল্য হলো 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, 5 কিলো ক্যালোরি পার গ্রাম। তো এরকম ভাবে কিন্তু 4টে অপশন, কোনোটি নিচের কোনোটিই না, ঠিক আছে। তো এরকম ভাবে অপশন দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু ফ্যাট যদি বলে 9.3 হবে, যদি কার্বোহাইড্রেট দেয় তাহলে কি হবে 4.1 হবে কিলো ক্যালোরি পার গ্রাম, যদি প্রোটিন হয় তাহলেও 4.1 হবে। তা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। যদি আমি পজিটিভ কমেন্ট পাই তাহলে শীঘ্রই কিন্তু তোমাদের ফাংশনস অফ ফুড, মানে খাদ্যের কাজ, সেটা কিন্তু তার ভিডিওটা আপলোড করা হবে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও।